আসসালামু আলাইকুম। নতুন একটা গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে গল্পের শিরোনাম ভয়ানক মাঝি। গল্প পাচ্ছে আমি বাদল রায়হান, লিখেছেন এনায়েত রাসুল। এনায়েত রাসুলের কলমে ভয়ানক মাঝি। শব্দ সংযোজন সাউন্ডে আরিফিন রায়হান অনন্ত। পোস্টার ব্যানার ডিজাইন তাহমিনা রায়হান মিম। গ্রামের নাম কেশবপুর। কুদ্দুস মিয়া গ্রামের একটা ছোট মুদি দোকান চালায় সে। মালামাল আনতে তাকে সেই গঞ্জে যেতে হয়, সেই নদী পার হয়ে। তবে গঞ্জে যেতে গেলে সবসময় 6টার আগে তাকে ফিরতে হয়, কারণ ওই গ্রামের মানুষগুলো 6টার আগে ফিরে আসে, কারণ নদীতে 6টার পর আর কোনো নৌকো পাওয়া যায় না। যার ফলে রাতের বেলা যদি কেউ আসেও ওপারেই কারো বাড়িতে থেকে যেতে হবে, কারণ এই নদীতে 6টার পর আর কোনো প্রকার নৌকা থাকে না। তো কুদ্দুস মিয়া বিকেলবেলা গঞ্জে গেছে ওই তার মুদি দোকানের কিছু মালামাল আনতে। কুদ্দুস মিয়া প্রায়ই দোকানে যায় সকালবেলা 12 থেকে 1টার মধ্যে সে আবার তার গ্রামে ফিরে আসে। কিন্তু সেই দিন কুদ্দুস ভুলেই গিয়েছিল যে সন্ধ্যার পর নদীতে কোনো নৌকো থাকে না। তো যাই হোক, কিছু মালামাল কিনতে জরুরি, দোকানটা বন্ধ করে কুদ্দুস মিয়া চলে যায় গঞ্জে মালামাল কিনতে। মালামাল কিনতেই কুদ্দুস মিয়া সেখানে বেজে যায় 5টা, কারণ গঞ্জ থেকে নদীর পার আসতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। ভ্যান কিংবা টমটম করে সেখানে আসতে হয়। এবং কুদ্দুস মিয়া যথারীতি নদীর ঘাটে আসে 6টা 40 মিনিটে। এসে দেখে কোনো প্রকার নৌকো নেই, একটা নৌকো নদীতে নেই। সন্ধ্যা গড়িয়ে আসলো। এখন কুদ্দুস মিয়া ভাবে, এখন আমি কি করব। তারপর কুদ্দুস মিয়া বসে থাকে যে জরুরি বিষয়ে যদি কোনো নৌকো আসে, ওপারে কোনো হসপিটালে গেলে জরুরি রিজার্ভ নিয়ে যদি কোনো নৌকা আসে, সেটা দিয়ে কি পড়াতে পারবে কিনা। করতে অপেক্ষা করতে 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 কুদ্দুস মিয়ার এখানে বেজে যায় 9 থেকে 9:30। কুদ্দুস মিয়া তখন ভেবেই নেয় যে ওপারের থেকে আর কেউ আসবে না, আর এপার থেকে তো প্রশ্নই ওঠে না। হঠাৎ করে কুদ্দুস মিয়া দেখতে পায় ওপারে একটা নৌকা বাঁধা আছে। তখন ওপার থেকে কুদ্দুস মিয়া খুব জোরে চিৎকার করে, এই মাঝি, এই মাঝি, আমাকে একটু পার করে দাও, আমি তোমাকে ডাবল টাকা দেব, আমাকে তুমি পার করে দাও। অনেকক্ষণ ডাকাডাকি করে, কিন্তু কুদ্দুস মিয়া দেখতে পায় যে ওখানে কোনো মাঝি নেই, শুধু নৌকাটা বাঁধা আছে। নৌকার মধ্যে একটা লণ্ঠন, একটা হরিকেন জাতীয়। তো কুদ্দুস মিয়া বসে আছে। হঠাৎ করে কুদ্দুস মিয়া দেখতে পায় নৌকাটা আসতেছে ধীরে ধীরে। কুদ্দুস মিয়া স্বস্তি ফেলে যে যাই হোক, রাত হলেও অন্তত নৌকাটা পার হয়ে আমি আমার গ্রামে যেতে পারবো, কেশবপুরে। তো এ করতে করতে হঠাৎ নৌকাটা ঝিমিয়ে ঝিমিয়ে আসতেছে। কুদ্দুস মিয়া ভাবে যে নৌকা এত ঝিমিয়ে ঝিমিয়ে আসছে কেন। একটা মাঝি, মুখ ঢাকা, বড় লম্বা একটা চাদর দিয়ে মোড়ানো তার গা, নৌকা নিয়ে খুব কাছাকাছি এসে গেল। এসে যাওয়ার পর কুদ্দুস মিয়া বলছিল, জানো জানো, তোমাকে পেয়ে যে কত ভালো লাগলো, সত্যিকার কোনো দিন তোমার কথা বলবো না, ঠিক আছে? আজকে তুমি যে কয় টাকায় ভাড়া নাও তার দাম আমি বাড়িয়ে দেবো, তাও তো তোমাকে পেয়েছি, কারণ আমার জন্মে আমি 6টার পরে এখানে কোনো নৌকো পাইনি। কুদ্দুস মিয়া তখনও জানতো না সেটা নৌকা, আদতে সে কি নৌকার মাঝি কিনা। হঠাৎ করে নৌকার মাঝি বলতেছে, আচ্ছা ঠিক আছে, চলুন চলুন, উঠুন উঠুন। তো যাই হোক, সে তড়ি করে উঠলো, নৌকো চলতে শুরু করলো। এবার গল্প করতে করতে কুদ্দুস মিয়া বলল, আচ্ছা বলো তো মাঝি, তুমি এত রাত্রে কি মনে করে আসলে এই নদীর ঘাটে এসেছিলে? কারণ সচরাচর তো এই নদীতে 6টার পূর্ব থাকে না, আর 10:30 মধ্যে তুমি নদীতে, সত্যিই খুব ভাবার উপায়। যাই হোক, 7 পুরুষের ভাগ্য ভালো আমার যে তোমাকে পেয়ে গেলাম, নতুবা ওপারে নদীর পাড়েই আমাকে ঘুমাতে হতো, কারণ ওপারে আমার আত্মীয় স্বজন কেউ নেই। কোথায় যে থাকতাম, উপরওয়ালা তোমাকে পাঠিয়ে দিল আমার কাছে। মাঝি তখন উত্তর দেয়, হ্যাঁ, আমি তো আপনাকেই নিতে এসেছি, আপনার জন্যই তো আমি এসেছি। কুদ্দুস তখন বলল, আমার জন্য এসেছো? তুমি কি জানতে আমি রাতে আসবো? না, ওপারে থেকে আমি আপনাকে দেখেছি, আপনি একা একটা মানুষ বসে আছেন, তাই মায়া হলো বিদায় চলে এসেছি। অন্য কাউ হলে আসতাম না, আমি তো আপনাকেই নিতে এসেছি। এ কথা বলতে কুদ্দুস মিয়া তার সাথে গল্প খুশি করতে থাকে। হঠাৎ করে সেই
মাঝি তাকে বলে যে ও নাকি রাতের বেলা এখানে মাছ ধরতে এসেছে। মাঝি এখানে মাছ ধরতে এসেছে। তো মাঝি বলছে যে তুমি আমাকে একটু মাছ ধরতে সাহায্য করো, আমি একা তো তাই ভয় পাচ্ছিলাম, তুমি কিছুক্ষণ আমার সাথে থাকো, মাছ ধরে আবার আমি তোমাকে গন্তব্যে পৌঁছে দেব। তো কুদ্দুস ভাবলো যাই হোক, একটু যদি মাছ ধরা হয় অন্তত একটা নৌকো তো আমি পেলাম, ওপারে আমি পার হতে পারবো, এ কথা ভেবে কুদ্দুস বসে আছে। কিন্তু কুদ্দুস লক্ষ্য করতেছে যে নৌকাটার তো মাছ ধরছে, কোনো প্রকার জাল নেই। এ কি অবস্থা, জাল নেই তো কি করে মাছ ধরবে, মাছও ধরছে না, নৌকা শুধু যাচ্ছে। তো কুদ্দুস যেতে যেতে হঠাৎ করে দেখে কুদ্দুস যাবে ডানে নদীর ওপার, কিন্তু নৌকাটা চলে যাচ্ছে অন্যদিকে, একটা গড় কালো একটা জঙ্গলের পাশ দিয়ে চলে যাচ্ছে। তো কুদ্দুস জিজ্ঞাসা করে, আচ্ছা মাঝি ভাই, আপনি এই দিকে কোথায় যাচ্ছেন? আমরা তো ওই ডানে ওই পারে যাব। কোনো কথা বলে না, কিন্তু তার মুখটাও ঠিক দেখা যাচ্ছিল না, কোনো কথা বলে না। যাই হোক, একটা সময় সে দেখতে পায়, কুদ্দুস দেখতে পায় নৌকোটো গিয়ে একটা জোর জঙ্গলের একটা শ্মশানের মতো জায়গাতে দাঁড়ালো। এখন নৌকার মধ্যে দাঁড়িয়ে বলছে, মাঝি ভাই, আমি ঠিক বুঝতে পারলাম না, আপনি কোথায় এখানে থামালেন নৌকোটা? মাঝি বলল, ভয় পাচ্ছেন কেন, চলুন আমার সাথে, আমার এখানে একটু কাজ আছে, তারপর আমি চলে যাব। তো হঠাৎ করে নামলো কুদ্দুস, সাথে সাথে নামলো। কিছু দূর যেতে একটা শ্মশান ঘাটের মতো, কবরস্থানের মতো আমরা দেখতে পেলাম। তো ওটার কাছাকাছি যেতেই হঠাৎ করে আমি দেখতে পাই ওই লোকের হাতে, মাঝির হাতে একটা কোদাল। আমি অবাক হলাম যে নৌকোতে মাছ ধরতে আসলো, অথচ তার হাতে আবার কোদাল, বিষয়টা কি আমি ঠিক বুঝতে পারছিলাম না। তখন আমি মাঝিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মাঝি ভাই, আপনি জঙ্গলের দিকে যাচ্ছেন, আপনার হাতে কোদাল, আসলে কি করবেন বলেন তো? মাঝি তখন বলল, এত কথা বলেন কেন, আপনি আমার সাথে চলেন, বলছি তো আপনাকে আমি পৌঁছে দেব, ধরুন কোদালটা ধরুন। মাঝি কোদালটা আমার হাতে তুলে দেয়। আমি অবাক হয়ে তার পিছন পিছন যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর এক লোমহর্ষ ঘটনা, আমি সোজা গিয়ে দেখলাম একটা শ্মশানে চাপামাটি দেওয়া ছিল মনে হয় 2-1 দিন আগে, সেই জায়গায় মাঝি গিয়ে হাজির। আমি তার চেহারাটা কিন্তু এখনও দেখতে পারি নাই। আমি অন্ধবিশ্বাসের মতো নৌকা পাড়ি দিয়ে ওপারে যাব বিদায়, আমি অন্ধবিশ্বাসের মতো তার দিকে হাঁটা শুরু করতে করতে শেষ পর্যন্ত এই শ্মশানের মধ্যে আমি এসে গেলাম। আমি তাকে প্রশ্ন করলাম, আচ্ছা মাঝি ভাই, এই কোদাল দিয়ে কি হবে? কোদাল দিয়ে এখানে আপনি গর্ত করবেন। আমি গর্ত করব কেন? গর্ত দিয়ে কি হবে? এত কথা বলেন কেন, আপনাকে গর্ত করতে বলেছি, আপনি গর্ত করবেন। আমি তখন ভাবলাম যে যেহেতু একটা নৌকা পেয়েছি, ওপারে যেতে পারবো, অন্তত আজকে মাঝির কথাটা একটু শুনি, দেখি কপালে কি আছে। আমি তখন গর্ত করলাম না, আমি দাঁড়িয়ে থাকলাম। আমাকে সে ধমক দিয়ে বলল আমি যেন গর্ত করি। আপনি কি গর্তটা করবেন নাকি? আমি ভয় পেয়ে গেলাম, বয়ে বয়ে আমি গর্ত শুরু করলাম, কিন্তু সে কোদাল ধরে না, সে গর্ত করে না। তখন আমি বললাম, আমি তো বেশ ক্লান্ত, আপনি একটু করেন। আমি করলে কি আর আপনাকে এখানে এনেছি? আমি মুসলমানদের কোনো কবরে গর্ত করতে পারি না, আপনি করুন। তো মুসলমানের কবরের পাশেই শ্মশান। তো গর্ত করতে 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 হঠাৎ আমি দেখলাম একটা হাড় বেরিয়ে এলো। তখন আমি ভয় পেয়ে গেলাম। আমি তখন বুঝলাম যে এটা জীবন্ত কোনো লাশকে এখানে পুঁতে রাখা হয়েছে। আমি ভয় ছেড়ে কোদালটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর মাঝি আমাকে বলছে, কতদিন হলো আমি কোনো কাঁচা মাংস খাই না, হাড়গোড় খাই না, তাই আমি আজকে অনেক দিন ক্ষুধার্ত, আমি কাঁচা মাংস খাবো।
একথা বলে আমাকে কবর খুঁড়তে বলে। আমি খুব ভয়তে কবর খুঁড়ে দেই। এবার কবর খুঁড়তে না পেরে ভয় পাওয়ার জন্য সে হাতে কোদালটা নিয়ে নিজে গর্তটা খুঁড়ে, আমি দেখলাম আজ কিংবা কাল কোনো একদিন একটা লাশ এখানে পুঁতে রেখেছে। সেই লাশটাকে তুলে কিরবির কিরবির করে মাংসগুলো আর হাড়গুলো কটমট কটমট করে খাচ্ছে। মনে হচ্ছে যে এই কটমটের শব্দ পুরো কবরস্থানটা যেন ভরে গেল। আমি ভয়েতে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা, আমার গা হিমশীতল হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে সে কিছু করছে না। সে আমাকে বলছে, কতদিন ধরে খাই না, আজকে বড় মজা লাগে, তুই গর্ত করে আমার হাতে তুলে দে, নতুবা আমি তোকে খাবো, আমি তোর হাড় গোড় কলমল করে খাবো। এ কথা বলতেই আমি ভয় পেয়ে আমি অজ্ঞান হয়ে যাওয়ার কথা। আমি ভীষণ ভয় পেতে 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 বলছি যে, আমাকে মেরো না, আমাকে খেও না, আমি তোমাকে গর্ত করে দেব। একজন নিষ্ঠুর মানুষের মতো আমি পচা দেহ লাশটাকে তুলে ওর সামনে দিলাম শুধু নিজের জীবন বাঁচানোর জন্য। একটা সময় খেতে খেতে দৌড়ে গিয়ে আমি নদীতে ঝাঁপ দিলাম। ঝাঁপ দিয়ে সাঁতরে ওপারে যেতে চাইলাম, আমি অজ্ঞান হয়ে গেলাম। আমি সকালবেলা চোখ খুলে দেখি আমি নদীর এপারেই একজন মানুষের বাড়িতে, সবাই আমার চারপাশে বসে আছে। আমি তখন জানতে চাইলাম, আমার এখানে কেন? আমি নদী তো রাত্রে পার হওয়ার ছিল। তখন ওই লোকগুলো আমাকে বলল যে, নদী তুমি পার হও নাই, কিন্তু নদীর ঘাটে তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে, সেখান থেকে তোমাকে উদ্ধার করে আমরা এই ঘর পর্যন্ত নিয়ে এসেছি। নদীর ওপারে তোমার বাসা, তাই না? আমি তখন বললাম, জি, কেশবপুরে আমার বাসা। তখন তারা বলল যে, রাতে তুমি হয়তো বা ভয় পেয়ে সেখানে অজ্ঞান হয়ে গিয়েছিলে। আমি রাতের বেলা সবগুলো কথা তাদের আমি কিছু বলিনি। রাত্রে আমার সাথে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো আমি তাকে না বলে চুপচাপ রয়ে গেছি। আমি দেখলাম আমার দোকানে সেই গঞ্জে থেকে আনা সকল মাল ঠিকঠাকই আছে, কোনো মাল ক্ষতি হয়নি। তখন আমি তাদেরকে বললাম আমাকে যেন একটু বাড়ি পৌঁছে দেয়। তখন দিনের বেলা নৌকা করে আমি বাড়িতে চলে গেলাম, আমার দোকানে চলে গেলাম। কিন্তু সেই দিনে সেই স্বপ্ন বা কল্প আমি কিছুই বুঝতে পারছিলাম না। নদীর ঘাটে এসে আমি কি অজ্ঞান হয়ে গিয়েছিলাম নাকি? কিন্তু আমার স্বপ্ন ভুবনে ঘটে গেছে এক বিস্ময় ঘটনা।